সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, আসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, কাকে ছাড়া চলে না। এসে পরিচয় কীর্তন, হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। কাল সারা রাত ধরে তো বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট তো সব জলে একেবারে থই 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 থই। তা এই দুর্যোগের মধ্যে আবার কোথায় বেরোবে গো? হ্যাঁ, আরে বাবা, ওই যে কথায় আছে না, কপালে লিখিতং ঝাঁটা, খণ্ডাবে কোন বেটা। মহারাজের সঙ্গে বেরোতে হবে। বুঝতে পেরেছি, এই বর্ষায় মহারাজের মাছ ধরার শখ হয়েছে তো। আর তুমি ছাড়া তো আর তাঁর আবার চলে না, তাই চলেছ মাছ ধরতে। তা ভালো দেখে কই মাছ ধরা পড়লে কটা এনো তো, জমিয়ে তেল কই রাঁধবো গো। বোঝো, এই জন্যই বলে যেমন ঘট তেমন বুদ্ধি। শোনো গিন্নি, মাছ ধরার শখ না মহারাজের মাথায় উঠেছে। কেন মাথায় উঠেছে কেন? বরাবরই তো মহারাজ বর্ষার মধ্যে মাছ ধরতে ভালোবাসেন। কৃষ্ণনগরের সব কথা তো জানো না, তাই এ কথা বলছো। এদিকে কদিনের আচমকা বৃষ্টিতে নদীর জল এমন ফুলে ফেঁপে উঠেছে যে জল একেবারে বাঁধের কানায় কানায়। মহারাজ তাই আজ সদল বলে বাঁধের পরিস্থিতি দেখতে যাচ্ছেন, আর আমাকেও তার সঙ্গে যেতে হচ্ছে। ভাল লাগে না, কোথায় ভাবলাম বর্ষার বাজারে ঝাল ঝাল তেল কই খাবো, তা না। আই কুমির, তোর জলকে নেমেছি। দেখ এবার কুমির কেমন তোকে গোপাত করে খেয়ে ফেলে। হ্যাঁ, আয় না, খা দেখি, খা 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 দেখি না তুই কেমন কুমির। এই তো জলে নেমেছি। কেমন মজা, আয় আয় দেখি, খাবি আয় আয় আয়। একেবারে ওর দিকে জল কাটা ছুড়বি না। কেমন মজা, কেমন মজা। জলের কুমির জলকে ভয় পাচ্ছে। দুও 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 দুও। এটা কিন্তু ছোট্টামি, এরকম করলে আমি কিন্তু আর খেলবো না। ঠিক আছে ঠিক আছে, গুলটের বদলে এবার আমি জলে নামছি। আরে এই দস্যির দল, বর্ষার জলে এমন হুটোপাটি করছিস কেন? উঠে আয়, উঠে আয় বলছি, জল থেকে উঠে। আরে ঠান্ডা লেগে গেলে কি হবে? কিচ্ছু লাগবে না দাদু, তুমিও আমাদের সঙ্গে খেলতে এসো। হ্যাঁ দাদু, খেলতে এসো খেলতে এসো। তুমি খেলা শুরু করলে দারুণ জমে যাবে। কথা শোনো, ওরে আমি কি আর তোদের মতো ছেলে মানুষ নাকি? আমার বলে কিনা কত কাজ। হ্যাঁ হ্যাঁ দাদু, খেলতে এসো। তুমি খেলা শুরু করলে না দারুণ জমে যাবে। হ্যাঁ হ্যাঁ, খেলতে এসো। ওরে ছাড় ছাড়, আরে এমন ভাবে সকলে মিলে টানাটানি করলে কাদায় পা পিছলে হঠাৎ করে পড়ে যাবো যে। না না, কোনো কথা শুনবো না, এসো এসো। নাও এবার কুমির হও। নাও নাও, ধরো ধরো ধরো। দেখলেন তো মহারাজ, কাল অত করে বলা সত্ত্বেও গোপাল সময় মতো এসে পৌঁছালো না। তাই তো দেখছি। একবার ভেবে দেখুন, রাজ্যের আজ এত বড় একটা সংকট, বর্ষার জলে নদীর বাঁধ অবধি টইটুম্বর, আর গোপাল কেমন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, একবার ওকে আসতে দাও। ওই দেখুন মহারাজ, দেখুন দেখুন গোপাল কেমন জলের মধ্যে বাচ্চাদের সঙ্গে খেলা করছে। তার করবে না, বুড়ো ষাঁড় শিং ভেঙে বাছুরের দলে ভিড়েছে। কীর্তিকলাপ দেখলে গা একেবারে জ্বলে যায়। গোপাল, এই রে মহারাজ, ব্যাস হয়ে গেল। দেখলি তো, তোদের জন্যে আজ মহারাজের কাছে বকুনি খেতে হবে। এই যে মহারাজ আসছি। কি মজা, কি মজা। আরে বৃষ্টি পড়ে ঝমাঝম, দাদু পা পিছলে আলুর দম। কি মজা, কি মজা। আবার ছড়া কাটা হচ্ছে। দাঁড়া, আজ তোদের দেখাচ্ছি মজা।
গোপাল, আমি ডাকছি না, কানে যাচ্ছে না কথা? এই যে আসছি মহারাজ। বলি, কখন আসবার সময় ছিল? আমি তো তাড়াতাড়ি আসছিলাম মহারাজ, কিন্তু ওই বিচ্ছুগুলো পথ আটকে এমন টানাটানি শুরু করে দিল না। ইস, পোশাকের কি অবস্থাটাই না করেছো, জলে কাদায় একেবারে যে মাখামাখি। কি করব মহারাজ, খড়কে কাঁদার মধ্যে পপাতো চ মমারো চ হলে এর থেকে আর ভালো কি হবে বলুন? তোমাকে না ঠিক একটা ভাঁড়ের মতো দেখতে লাগছে। আপনাকে যেমন সর্বক্ষণ একটা কুটিল মন্ত্রী থরি বুড়ো শিয়ালের মতন দেখতে লাগে। মুখ সামনে কথা বলবে গোপাল। থাক থাক, এখন এসব বন্ধ রেখে চলো চলো বাঁধের ওপর চলো। আমি নিজের চোখে দেখতে চাই জল কতটা উপরে উঠেছে। যথাজ্ঞা মহারাজ। কিন্তু ওরা সব দল বেঁধে কোথায় যাচ্ছে? এই, তোমরা কোথায় যাচ্ছ? আমরা যাচ্ছি ওই কথা বলা গাছ দেখতে। কথা বলা গাছ? কেন, আপনি কিছু শোনেননি? না তো। মন্ত্রী মশাই, আপনি কিছু শোনেননি? হ্যাঁ হ্যাঁ, শুনছিলাম বটে। ওই আমাদের রাজ্যের পূর্ব দিকে কিছুদিন আগে কেটে ফেলা একটা বিরাট বট গাছের গুঁড়ি নাকি কাল থেকে কথা বলতে শুরু করেছে। সে কি ভারী অদ্ভুত ব্যাপার তো। তা কি বলছে? আচ্ছা, বাংলায় বলছে না অন্য কোনো ভাষায়? না না, পরিষ্কার বাংলাতেই বলছে। বলছে তোরা আমাকে কেটে ফেলে খুব বড় পাপ করেছিস, আর সেই পাপ দূর করার জন্যে আমাকে রোজ ভালো মন্দ খেতে দিবি, আর তার সাথে দিয়ে যাবি ভালো মতন দক্ষিণা। বাবা, এই ঘোর বর্ষার মধ্যে এত ভালো তামাশা শুরু হয়েছে। চলো তো একবার দেখে আসি। কিন্তু বাঁধ? আহা, আগে গাছ পরে বাঁধ। এসো এসো সকলে। হে বাবা বুড়ো বটগাছ, আমরা খাবার এনেছি, তুমি গ্রহণ করে আমাদের পাপ দূর করো বাবা। খাবার এনেছিস? ভালো করেছিস। যা, ওগুলো দূরে রেখে চলে যা। এরপর আজকের মতো তোদের এখানে যেন না দেখি, কেমন? ঠিক আছে বট দেবতা, আপনি যা বলবেন তাই হবে। কিরে, আমার প্রণামী? এই দিচ্ছি বাবা। যা, এবার বাড়ি যা। আর শোন, আমার পুজো বন্ধ হয়ে গেলেই কিন্তু তোদের মহা সর্বনাশ হবে। না না, আমরা রোজ পুজো দিয়ে যাব। মহারাজ এসেছেন, মহারাজ। এই যে কৃষ্ণচন্দ্র, এসেছিস? দেখে যা, তোর লোকেরা আমার কি অবস্থা করেছে দেখে যা। জানিস এই কাজের পরিণতি জানিস? আমি প্রাচীন বট, আমার অভিশাপে তোর সাধের কৃষ্ণনগর ছারখার করে ছারখার হয়ে যেতে পারে, জানিস তুই? কাটা গাছের গুঁড়ি মানুষের গলায় কথা বলছে। না না, ব্যাপারটার মধ্যে কোনো গোলমাল নিশ্চয়ই আছে। কিরে কৃষ্ণচন্দ্র, বল, কিরে এই পাপের প্রায়শ্চিত্ত করবি? আপনি যদি সত্যি বটবৃক্ষ হন তাহলে আপনিই বলে দিন। মুদ্রা লাগবে, মুদ্রা। 1000 স্বর্ণ মুদ্রা। 1000 স্বর্ণ মুদ্রা? হ্যাঁ, বট গাছ কেটে ফেলা খুব পাপ, আর তোর প্রজাদের পাপ মানে তোরই পাপ। সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে 1000 স্বর্ণ মুদ্রা খরচ করে, এবং তা খরচ করতে হবে তোকেই। হ্যাঁ বাবা, গাছ খাবার দাবার চাইছে, এখন আবার মহারাজকে দেখে স্বর্ণ মুদ্রার বায়না। ব্যাপারটা তো দেখতেই হচ্ছে। কি দেখবি গোপাল? সেটা না হয় দেখতে পেলেই বলবো। খবরদার বলছি, খবরদার। আর এক পা এগোলেই কিন্তু মহা সর্বনাশ হবে বলে দিচ্ছি। হ্যাঁ, হোক সর্বনাশ। কি এত বড় কথা? দেখলি তো আমার অভিশাপের সামান্য একটু নমুনা। আর এক পা এগোলেই এর পরের বাজিটা তোর মাথায় পড়বে। মহারাজ, গোপালকে থামান, না হলে আজ একটা কেলেঙ্কারি হয়ে যাবে। কি করছো কি গোপাল? সব সময় সব বিষয়কে অবিশ্বাস করা ঠিক নয়। দেখলে তো কিরকম বজ্রপাত হলো। বর্ষাকালে এরকম বজ্রপাত হামেশাই হয়ে থাকে মহারাজ, ওতে আপনি ভয় পাবেন না। গোপালের এই ব্যবহারের জন্য আমি তাহলে অভিশাপ দিলাম, বাঁধ ভেঙে গোটা কৃষ্ণনগর ভেসে যাবে, ভেসে যাবে।
দয়া করে এমন অভিশাপ দেবেন না বরদেবতা। গোপালকে আমি এক্ষুনি এখান থেকে নিয়ে চলে যাচ্ছি। আরে হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? গোপালকে এখান থেকে নিয়ে চলে যাও। ছাড়ো 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 আমায়, ছাড়ো ছাড়ো। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই গুয়ার গোবিন্দ গোপালের জন্যেই একদিন আমাদের এই কৃষ্ণনগর পথে বসবে। আমার কথা মিলিয়ে নেবেন মহারাজ। যা বৃষ্টি নেমেছে, ধরার আর নামই নেই। যা, সব কিছু না ভাসিয়ে দেয়। এ কি গো, মরা মাছের মতো চোখ করে চালের দিকে তাকিয়ে আছো কেন? বলি ঘুম হবে না? ঘুম আসছে না, শুধু বৃষ্টিটা একটু ধরলেই আমায় একবার বেরোতে হবে। কি বললে? এই দুর্যোগের মধ্যে রাতের বেলায় বের হবে? তা কি এমন রাজকার্য আছে তোমার? দিনের বেলা তো মিটছে না গো। না গিন্নি, না বেরোলে যে খুব বড় একটা অঘটন ঘটে যেতে পারে। অঘটন ঘটলে মহারাজ বুঝবেন। হ্যাঁ, আচ্ছা তুমি পাগল না ছন্ন ছাড়া? এই শোনো, যদি বেরো না তাহলে আমি আর তোমায় ঘরে ঢুকতে দেব না। হ্যাঁ, বলি জলে ভিজে অসুখে পড়লে কে দেখবে তোমায়? তাই কথা না বাড়িয়ে চুপচাপ চুপচাপ ঘুমিয়ে পড়ো বলে দিচ্ছি। হ্যাঁ, দিলাম কেটে বাঁধ, হু হু করে জল ঢুকতে শুরু করে দিল। একেই বলে বাঁধ কেটে বন্যা আনা। এক রাতের মধ্যেই গোটা কৃষ্ণনগর হবে জলমগ্ন, আর গোপাল গোপাল বুঝবে, বুঝবে ওই ঠেলার নাম বাবাজি কাকে বলে। না, বৃষ্টিটা খুব ভোগাচ্ছে দেখছি। কাল তো কাটা গাছের ঝামেলায় বাঁধ দেখতে যাওয়া হলো না। না, আজ যেমন করে হোক বাঁধের পরিস্থিতি দেখতে যেতেই হবে। মহারাজ মহারাজ, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বটবৃক্ষের অভিশাপ ফলে গেছে মহারাজ। কাল রাতে বাঁধ ভেঙে উহু করে জল ঢুকে পড়েছে কৃষ্ণনগরে। নদীর ধারের বেশ খানিকটা অংশ জলে ভেসে গেছে। সে কি? আর সব কিছু হয়েছে ওই গোপালের জন্যে। যাও যাও, এক্ষুনি তাকে আমার কাছে ধরে নিয়ে এসো। সোজা কথায় আসতে না চাইলে বেঁধে আনবে। আমি এক্ষুনি রক্ষীকে নিয়ে তাকে ধরে আনছি। দেখো গোপাল, এবার তোমার কি হাল করি। যা ভেবেছিলাম তাই। এ তো জলের চাপে বাঁধ ভেঙে যাওয়া নয়, পরিষ্কার দেখতে পাচ্ছি কেউ বা কারা বাঁধের এই জায়গাটা কেটে দিয়ে গেছে। তাহলে কি আমার অনুমানই ঠিক? কিন্তু কে করলো এমন কাজ? বাবা, মন্ত্রী মশাই যে, সাথে আবার রক্ষী। একেবারে পালাবার চেষ্টা করবে না গোপাল, যাও ওকে বাঁধো। একই আমায় বাঁধছো কেন? সেটা মহারাজ বলবেন। এটাকে নিয়ে চলো। ঠিক আছে, বাঁধার দরকার নেই, আমি এমনিই যাচ্ছি। হ্যাঁ, জল তো মনে হচ্ছে অনেক দূর গড়িয়েছে। দেখি মেপে ঘরে তুলতে পারি কি না। এই যে মহারাজ, আপনার সব জানতা চির অবিশ্বাসী গোপালকে ধরে এনেছি। এক্ষুনি ওকে এই রাজ্য থেকে দূর করে দাও। আমি আর ওর মুখ দেখতে চাই না। কিন্তু আমার দোষ? আবার দোষের কথা জানতে চাওয়া হচ্ছে? তোমার জন্য, শুধু তোমার জন্য বটদেবতার অভিশাপে কৃষ্ণনগরের অমন শক্তপোক্ত বাঁধ ভেঙে গেছে। এই ক্ষতির মূল্য কে চোকাবে? তুমি। বাঁধ ভাঙেনি মহারাজ, আমি নিজের চোখে দেখে এসেছি কেউ বা কারা ওই বাঁধ কেটে দিয়ে গেছে। কাল রাতেই হাতে নাতে ধরবো বলে ঠিক করেছিলাম, শুধু বৃষ্টির জন্য আমার বউ ঘর থেকে বেরোতে দিল না তাই। চুপ!
আর একটা কথা বললে না শুলে চাপিয়ে দেব। যাও, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। আর এই কৃষ্ণনগরের চৌহদ্দির মধ্যে তোমায় দেখতে পাওয়া গেলে 1 বছর কারাবাস হবে তোমার। এই আমার শেষ কথা। যাও। খুব ভালো বিচার করেছেন মহারাজ। গোপালের মতো খপট দালালের এই হলো ঠিক শাস্তি। আপদটাকে তাহলে বিদেয় করা গেল। গিন্নির কথা শুনে কেন যে কাল রাতে বেরোলাম না। একবার বেরোলেই সব রহস্যের সমাধান হয়ে যেত। এখন যে কি করি? মহারাজ তো আবার আমার কোনো কথাই শুনতে চাইলেন না। কি তোরা কি করে জানলি যে আমি এখানে লুকিয়ে আছি? আমরা যে তোমার গায়ের গন্ধ পাই দাদু। বাবা, এসে পড়ে খুব ভালো কাজ করেছিস। সে না হয় এসব ভালো কাজ করেছি, কিন্তু দিদা যে ওদিকে খুব কান্নাকাটি করছে গো। শোন, তোদের দিদাকে যাতে বেশি দিন কান্নাকাটি করতে না হয় তার জন্যে আমি যেই রকম বলবো সেই রকম করতে হবে। কিরে, পারবি তো? একবার বলেই দেখো না আমরা পারি কিনা। তোদের দিদাকে আচ্ছা করে লঙ্কা গুঁড়ো মিশিয়ে লাড্ডু বানাতে বলবো। আর কিরে, সবকিছু ঠিকঠাক করতে পারবি তো? পারবো না মানে? এমন গুলতি মারবো না, চোখে অন্ধকার দেখবে বটদেবতা। যাক বাবা, লাড্ডু বানানো হয়ে গেল। এখন সময় মতো সে এসে পড়লেই হয়। দিদি, আমায় ডেকেছো? হ্যাঁ ভাই, আমার একটা উপকার করে দিতে হবে তোমায়। বলো। তুমি তো সবই জানো ভাই, সন্দেহের বশে বটদেবতাকে তুচ্ছ তাচ্ছিল্য করে তোমাদের দাদা কি বিপদেই না পড়েছে। সে তো সবই জানি দিদি। মহারাজের কোপে পড়ে গোপাল দাদা আজ ঘর ছাড়া। আমি নিজের হাতে কটা লাড্ডু বানিয়েছি। তুমি যদি আমার হয়ে এগুলো ওই বট গাছকে দিয়ে আসো, তাহলে মনে হয় আমার ঘরের মানুষের ওপর বটদেবতার কোপ কিছু কমতে পারে। হ্যাঁ, এটা একেবারে খাঁটি কথা বলেছো। তা তুমি নিজেই চলো না আমার সঙ্গে। না ভাই, আমি গেলে দেবতা হয়তো এই লাড্ডু গ্রহণ করবেন না। না ভাই না, নতুন করে আর বিপদ ঘটাতে চাই না। আমার হয়ে তুমি এগুলো দিয়ে এসো গে। বেশ, তাহলে দাও। তবে লাড্ডু দিয়ে আমি মনে মনে গোপাল দাদার হয়ে ক্ষমা চেয়ে আসবো। দেখি তাতে যদি তার রাগ একটু কমে। গোপাল দাদা যদি আবার বাড়ি ফিরে আসার সুযোগ পায়, তাহলে আসি দিদি। হ্যাঁ, এসো এসো। যা উপকার করলে, তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না গো। কে কি এনেছিস? আগে লাড্ডু। খুব ভালো, খুব ভালো। যা যা যা, চলে যা যা। ঘটারে লাড্ডু। ওরে বাবা, কি ঘি চপচপে। নে নে বটা, খা খা। ওরে বাবা, একটু ঝাল দে, মুখের ভেতরটা করে জ্বলে গেল। মুখ জ্বলছে, আর ঝালের চোটে আমার যে ব্রহ্মতালু অব্দি জ্বলে পুড়ে যাচ্ছে। ওরে ওরে বাবা রে, চোখে যে অন্ধকার দেখছি। ওরে ঘটা, তুই কোথায় রে? তুই কোথায়? উনি বাবারি বাবারি বাবা। জল 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 জল, কোথায় পাই জল? কি রে, হ্যাঁ কি হলো? ওই মাটিতে পড়ে গেলি কেন? এই বটা, এই চোখ খোল, চোখ খোল বটা, চোখ খোল বটা। এই বটা, তাড়াতাড়ি চোখ খুলে ওই গাছের কোটরে ঢুকে যা। কেউ এসে পড়লে কেলেঙ্কারি হবে। মাগো, বাছা ধানেরা, এবার তোরা আমাদের হাতের মুঠোয়। বেটা, মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে এখানে বট দেবতা সেজে লোক ঠকানো। দেখ এবার কি হাল করি তোদের।
চলো চলো তো রানী, বট গাছের সামনে 1000 স্বর্ণমুদ্রা রেখে আসি। এতে যদি বটবৃক্ষের রাগ কমে, যদি তার অভিশাপ থেকে রক্ষা পায় আমার সাধের কৃষ্ণনগর। স্বর্ণমুদ্রা দিয়ে রাগ কমাতে চান, ভালো কথা, কিন্তু আমার মন কেমন যেন সায় দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, গাছ কি কখনো কথা বলে, না বলতে পারে? দেখো রানী দেখো, ওই যে কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। না না না, এসব না ভেবে চলো তো শুভ কাজটা সেরে আসি। আমি এসে গেছি মহারাজ। খুব ভালো করেছো, চলো তাহলে বেরিয়ে পড়ি। কখনো আবার হুট করে বৃষ্টি শুরু হয়ে যাবে, কে জানে। কি হলো বড়দেবতা, আজ আপনি কথা বলছেন না কেন? আপনি তো ভক্তদের সঙ্গে রোজ কথা বলেন, তা আজ কেন চুপ করে আছেন? বলুন তো দেবতা, কথা বলুন, কথা বলুন দেবতা। গোপালের ব্যবহারে আপনি কি আমাদের উপরে রেগে আছেন? গোপাল তো তার অন্যায়ের যথেষ্ট শাস্তি পেয়েছে, কিন্তু আমাদের উপরে আপনি এত রাগ করে থাকবেন না। রাগ করে থাকবেন না? কি ব্যাপার, বট গাছের সামনে দাঁড়িয়ে কি বলছো তোমরা? দেখুন না মহারাজ, রোজ আমাদের সঙ্গে কথা বলেন, অথচ আজ আজ কোনো কথাটি বলছেন না। আপনি এসে গেছেন, এবার হয়তো আপনার সঙ্গে কথা বলবেন। হে বটবৃক্ষ, প্রায়শ্চিত্ত স্বরূপ 1000 স্বর্ণমুদ্রা এনেছি। আমার কৃষ্ণনগর এখন তাহলে অভিশাপ মুক্ত তো? কি হলো, কিছু বলুন। কি হলো রে বাবা, বেটার ছেলে কোথায় গেল? আপনাদের বট দেবতার কথা বলবেন না মহারাজ? মানে ওটা তো বটের গুঁড়ির কথা ছিল না, ওটা ছিল বটা গুঁড়ি, বেটা বদমাশের ছুরি। বটা তুই, এ কাজ তাহলে তোর? পাজির ধাড়িটা গাছের পেছন দিকের বড় কোটরে লুকিয়ে থেকে সব চালাতো, আর ঘটাটা ছিল ওর দোসর। আমার তো প্রথমেই এটা সন্দেহ হয়েছিল, কিন্তু বিধিবাম আমার কোনো কথাই তো আপনি কানেই তুলতে চাইলেন না। এটাই তো তোমাদের মহারাজের বড় দোষ, সব সময় আগে পেছন না ভেবে হুজুগে গা ভাসিয়ে দেন। এত বড় ঠকবাজি, আজ দুটোকেই আমি নিজের হাতে কেটে ফেলবো। বারে, আমরা কাটা পড়লে মন্ত্রী মশাই বা বাদ যাবে কেন? এই বুদ্ধি তো ওরই, উনিই তো বলেছিলেন খাবার আমাদের আর মুদ্রা ওনার। এই সেরেছে, হাটের মাঝে হাঁড়ি যে ফট করে ফেটে গেল। তাহলে তো মন্ত্রী বেটাকে আগে কাটবো। ওরে বাবা রে! মন্ত্রী দাঁড়াও, দাঁড়াও বলছি, ধরতে পারলে না? ওরে দাঁড়াও, ওরে বাবা দাঁড়াও, রে! ওরে বাবা রে! দাঁড়াও বলছি ওরে মন্ত্রী। গেলাম রে! ওরে বাবা রে! ওরে বাবা রে! জয় গোপালের জয়। জয় গোপালের জয়। ও বাবা, এবার কি করে বুঝবো চালের হাঁড়িতে কতটা জল ঢালতে হবে? ওহ, এই গিন্নিটা গেছে তো গেছে, আর ফেরার নাম গন্ধ নেই। বলি দুটো কাঠ ভেঙে নিয়ে আসতে এত সময় লাগে? এদিকে এদিকে এখন ভাত না বসালে যে আজ আমাকে খালি পেটে রাজসভায় যেতে হবে। না, আর ভেবে কাজ নেই, দি দি সব জল ঢেলে। যা গেল উনুন নিবে। এসব রান্না বান্না বেটা ছেলেদের কম্য নয়। এখন কি হবে? এই দেখো কাণ্ড, বলি তোমায় কি সুখে থাকতে ভূত দেখে লাইগা? দিলে তো উনুনটা নিবি। হ্যাঁ দিলাম দিলাম, বেশ করেছি, উনুন নিভিয়েছি। আবার নেবাব। বলি এতক্ষণ ছিলে কোথায়? হ্যাঁ কেন, তোমায় বলে গেলাম তো কাঠ ভাঙতে যাচ্ছি। কাঠ ভাঙতে গেছিলে না লোহা ভাঙতে গেছিলে যে এতক্ষণ সময় লাগে? বলি আমাকে বোকা পেয়েছো নাকি? হ্যাঁ, তুমি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলবে আর আমি বিশ্বাস করে নেব? এই একদম চটপাট করবে না বলে দিলাম, রইলে তোমার সংসার। আমি চললুম বাপের বাড়ি। এবার দেখি তোমার মুখের সামনে কে দিন রাত খাবার তুলে ধরে। এই রে, এটা হিতে বিপরীত হয়ে গেল। গিন্নি বাপের বাড়ি চলে গেলে যে আমাকে সারাদিন না খেয়ে থাকতে হবে। আরে আরে আরে, রাগ করছো কেন গিন্নি? আমি তো পরীক্ষা করছিলাম। সত্যি? একদম সত্যি। যাক বাবা, এই যাত্রায় বেঁচে গেলাম।
আহ, শান্তি শান্তি। বুঝলে গোপাল, ভাগ্য করে একখানা পাচক ঠাকুর পেয়েছি। যেমন তার হাতের রান্না তেমনি তার রান্নার স্বাদ। আগে সে তো আপনার ঢেকুর তোলার কায়দা দেখেই বুঝতে পারছি মহারাজ। মহারাজ, আমিও কিন্তু মন্দ রান্না করি না। একবার এঁচড় দিয়ে ऐसा চিংড়ি মাছ রান্না করেছিলাম যে সবাই হাত চাটতে চাটতে থালা শুদ্ধ চেটে পরিষ্কার করে দিয়েছে। একজন তো আবার চিংড়ি ভেবে নিজের আঙুলে এক কামড় বসিয়ে দিয়েছিল। আমি বলি কি মহারাজ, এবার তাহলে আমাদের মন্ত্রী মশাইয়ের হাতেই রাজবাড়ির রান্নার দায়িত্বটা তুলে দিন। সবাই যদি যে যার থালা চেটে পরিষ্কার করে দেয়, তাহলে বাসন মাজার ঝামেলাটা আর থাকে না। এটা তো মন্দ বলনি গোপাল, যাকে বলে এক ঢিলে দুই পাখি। কি মন্ত্রিত্ব ছেড়ে আমি কোমরে গামছা বেঁধে রান্না করব? আর তুমি কি করবে গোপাল? বসে বসে গুলতানি? না না, তা কেন, তা কেন? আমি আপনার করা রান্না খেয়ে পরীক্ষা করব সেটা সত্যি খাওয়ার উপযুক্ত কিনা। বলা কি যায়, যদি পেট টেট খারাপ করে। এই আমার রান্নাকে এত বড় অপমান! এই অপমানের বদলা আমি নিয়েই ছাড়বো, এই বলে দিলাম গোপাল। এত সহজে তোমাকে আমি ছেড়ে দেব না। তোমার জন্য এমন একখানা প্যাঁচ কষবো যে এবার তোমার হাল পচা কুমড়োর ঘ্যাঁটের মতন করে তবেই ছাড়বো। এটা হলো মন্ত্রীর মাথা, বুঝেছো? গোপালকে জব্দ করার জন্য এমন একখানা বুদ্ধি মাথায় এসেছে যে এইবার গোপালের হাল সত্যি সত্যি পচা কুমড়োর ঘ্যাঁটের মতন হয়ে যাবে। যাই, তাড়াতাড়ি পা চালিয়ে যাই, একবার মহারাজের সঙ্গে দেখা করে গোপালকে কুমড়োর ঘ্যাঁট বানানোর বুদ্ধিটা দিয়ে আসি। ভাগ্যিস ভাগ্যিস সঠিক সময় জলটা নিয়ে এলে মন্ত্রী। ও বাবা, না হলে যে দম আটকে একেবারে মরে যাওয়ার জোগাড় হয়েছিল। মহারাজের বিপদে মন্ত্রী তো সবার আগে ঝাঁপিয়ে পড়ে মহারাজ। ঠিক ঠিক, গতকাল রাজসভায় গোপালের একদম উচিত হয়নি ওইভাবে সবার সামনে তোমার এঁচড় চিংড়ির অপমান করার। তাই তো বলছি মহারাজ, এইবার সময় এসেছে গোপালকে উচিত শিক্ষা দেওয়ার। বলছো, তাহলে একবার তোমার বুদ্ধিটা শুনেই দেখি। শুনে যদি ভালো লাগে তাহলে এই ফাঁকে একবার গোপালের মাথাটা বাঁচিয়ে পরীক্ষা করেই দেখা যাবে। বলছি যে রান্না নিয়েই যখন যুদ্ধটা শুরু হয়েছে, তখন রান্না দিয়েই গোপালকে জব্দ করতে হবে মহারাজ। আমি জানি রাজসভার সবাই কম বেশি রান্না করতে পারলেও গোপাল রান্নার রও জানে না। তাই রাজসভার সব সদস্যদের নিয়ে যদি একটা রন্ধন প্রতিযোগিতার আয়োজন করা হয়, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা চুলকানো ছাড়া গোপালের যে আর কিছুই করার থাকবে না। ঠিক বলেছ মন্ত্রী। আমি তাহলে রাজসভায় সবার সামনে রন্ধন প্রতিযোগিতার কথা ঘোষণা করে দিচ্ছি। এইবার গোপাল দেখি তুমি কোথায় পালিয়ে বাঁচো। আমার পিছনে লাগার ফল তোমাকে এইবার আমি হাতে নাতে দেব, বুঝেছো? এ কি, গোপালের দেখা নেই যে। ও, গোপাল কোথায়? পালিয়ে যাবে কোথায় মহারাজ? আজ রাজসভায় গোপাল না এলে আমরা সবাই গোপালের বাড়ি গিয়ে হাজির হব। মহারাজের জয় হোক। গোপাল, তুমি অনেক দিন বাঁচবে। একটু আগে তোমাকে নিয়েই কথা হচ্ছিল। তাই নাকি? তা আমাকে নিয়ে কি আলোচনা হচ্ছিল শুনি। কথা না বাড়িয়ে চুপচাপ নিজের জায়গায় গিয়ে বসো তো গোপাল। একে দেরি করে রাজসভায় ঢুকেছো, তার উপর তোমাকে নিয়ে কি আলোচনা হচ্ছিল সেই সব শুনে খালি সময় নষ্ট করার ধান্দা।
মন্ত্রী ঠিক বলেছে, একদম সময় নষ্ট করা চলবে না। আজ তোমাদের উদ্দেশ্যে একটা বিশেষ ঘোষণা আছে আমার। কি হলো গোপাল? ও তুমি আবার উঠে দাঁড়ালে কেন? আগে আপনার কথাগুলো সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে মহারাজ, তাই উঠে দাঁড়ালাম, যদি দু একটা মাথায় লাগে। দেখেছেন মহারাজ, দেখেছেন গোপালের মুখে ভালো কথা নেই। রোজ মনে হয় নিম পাতা ভাজা দিয়ে ভাত খেয়ে রাজসভায় আসে। তবে এবার আমি খোলসা করে তোমাদের সবটা বলি। আগামীকাল আমি আমার রাজসভার সদস্যদের নিয়ে একটা রন্ধন প্রতিযোগিতার আয়োজন করতে চলেছি। মানে সবাইকে বাড়ি থেকে নিজেদের রান্না করা একটা পদ নিয়ে কাল রাজসভায় আসতে হবে। যার খাবার খেতে সব থেকে সুস্বাদু হবে তার জন্য রয়েছে পুরস্কার, আর যার খাবার খেতে হবে জঘন্য তাকে আমি টানা একদিন গরম উনুনের সামনে দাঁড় করিয়ে রাখবো। এবার বলো, তোমরা সবাই তৈরি তো? সর্বনাশ, এই একটা জিনিসই আমার দ্বারা হয় না, ওই রান্নার ভাষায় যাকে বলে ঘেঁটে যায়। আর মহারাজ কিনা সেটা নিয়েই প্রতিযোগিতা করবেন বলে ঠিক করলেন। এবার কি করে আমি? প্রতিযোগিতার নাম শুনেই গোপালের মুখখানা বাসি বাটি চচ্চড়ির মতন হয়ে গেল। হাসি সরে গিয়ে এলো কান্না। কলম ছেড়ে এবার যে করতে হবে রান্না। ও বাবারে! হ্যাঁ সেই যাই, এই বেলা গিয়ে বাজারটা সেরে রাখি। বলি শুয়ে পড়ে না থেকে একটু বাজারের দিকে যাও না, যাও। কাল কি রান্না করে মহারাজকে খাওয়াবে কিছু ঠিক করলে? না গিন্নি, ওই রান্না বান্না আমার দ্বারা হবে না, আর ওসব চাপ নিয়েও কোনো লাভ নেই। তা মহারাজের মাথায় রান্নার পরীক্ষা নেওয়ার ভূতটাকে ঢোকালো শুনি? নিশ্চয় মন্ত্রী। এইটা তো ভেবে দেখিনি। এইটা তুমি একটা কাজের কথা বলেছ। মহারাজের মাথায় কে ঢোকালো রান্নার ভূত? আমি বাজারের দিকে যাই গিন্নি। আবার কালকের রান্নার কি হবে? কেন? তুমি তো আছো, তুমি রান্না করবে, আর ওটা আমি নিজের রান্না বলে মহারাজের কাছে চালিয়ে দেব। বলি মহারাজ তো আর বাড়ি এসে দেখতে যাচ্ছেন না যে রান্নাটা আসলে কে করেছে। আমি যাই গিন্নি। বোঝো কাণ্ড। জব্বর গন্ধ বেরিয়েছে গিন্নির করা রান্না থেকে। এই রান্না মহারাজের মুখে পড়লেই মহারাজ প্রশংসা না করে থাকতেই পারবেন না। যাই যাই, তাড়াতাড়ি পা চালিয়ে যাই। ও বাবা বাবা, আজ যে রাজসভা খাবারের গন্ধে একেবারে ম করছে। কই কই দেখি তোমরা নিজের হাতে কি কি রান্না করে নিয়ে এসেছো। আগে মহারাজ, আমি করেছি এই একটা নতুন ধরনের পদ, নাম দিয়েছি তরোয়ালি শিঙি। এটা খাবার পদ না যুদ্ধের ময়দানের নাম সেনাপতি মশাই? আগে রান্না করার সময় এই খুন্তি খুঁজে পাইনি, তাই ওই তরোয়াল দিয়েই শিঙি মাছের এই পদটা রান্না করেছি কিনা, তাই এমন অদ্ভুত নাম। বেশ বেশ, নিয়ে এসো দেখি। এইবার গোপালের পালা। এই তো, তুমি কি রান্না করেছো শুনি গোপাল? আগে আমার রান্না করা এই পদের নাম মুখে তালা চচ্চড়ি। এই নামের কারণ হলো যে আমার রান্না করা এই পদ একবার যে মুখে দেবে সে আর মুখই খুলতে পারবে না। কেন কেন? খাবারে আঠা মেশানো আছে নাকি গো গোপাল? আঠার থেকেও শক্তিশালী জিনিস স্বাদ। বাবা, তাহলে তো চেখে দেখতেই হয়। বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর, কোনো জবাব নেই। নিঃসন্দেহে আজ রন্ধন প্রতিযোগিতায় এইটাই সব থেকে সুস্বাদু খাবার। আপনার মনে হয় কোনো ভুল হচ্ছে মহারাজ? আমি একবার চেখে দেখি।
এই যে সত্যি সুস্বাদু খাবার, কিন্তু গোপাল তুমি এমন সুন্দর রান্না করলে কি করে? মানে আমি যতদূর জানি তুমি তো রান্নার রও জানো না। সবই গোপালের কপাল, সবই যে গিন্নির কেরামতি। মহারাজ, নিশ্চয়ই কোনো গোলমাল আছে। আমার মনে হয় গোপাল আপনাকে ঠকিয়েছে। বলো কি? আমি যে নিজের হাতে চেখে দেখলাম গোপালের রান্না করা সেই সুস্বাদু খাবার। মহারাজ, গোপাল নিশ্চয় ওর গিন্নিকে দিয়ে রান্না করিয়ে তবে সেটা রাজসভায় নিয়ে এসেছে। ঠিক, এটাও হতে পারে। আমি তো আর গিয়ে দেখতে যাইনি আসলে কে রান্নাটা করেছে। আর গোপাল এই সুযোগটা কাজে লাগিয়ে আমাদের বোকা বানিয়ে চলে গেল মহারাজ। অত সহজে যে মহারাজ কৃষ্ণচন্দ্রকে বোকা বানানো যায় না মন্ত্রী। হ্যাঁ, আমি মনে মনে চাইছিলাম আজ গোপালের রান্না যেন সব থেকে সুস্বাদু হয়। কি বলছেন মহারাজ? আমরা তো গোপালকে শিক্ষা দেওয়ার ফোন দিয়ে এঁটেছিলাম। আজ সবার সামনে গোপাল অজান্তেই এটা প্রমাণ করে দিল যে সে রান্না করতে পারে। এইবারেই তো জমবে খেলা। মন্ত্রী, রাজপ্রাসাদের পাচক ঠাকুর সহ রাজ্যের সব রান্নার ঠাকুরদের আজ রাতেই একসঙ্গে তীর্থ করতে পাঠিয়ে দাও। বলে দাও 10 দিনের আগে যেন না ফেরে। সে কি? তাহলে কাল থেকে আগামী 10 দিন আপনার জন্য রান্না করবে কে মহারাজ? কেন? আরে গোপাল তো আছে। সে যে সবার সামনে প্রমাণ করেছে সে রাজসভার সব থেকে ভালো রাঁধুনি। তাই কাল থেকে গোপাল আমার জন্য রান্না করবে। দেখি এবার গোপাল কেমন চালাকি করতে পারে। বুঝেছি, এবার আমার কাছে সব জলের মতন স্পষ্ট। আমি এক্ষুনি গিয়ে পাচক ঠাকুর সহ রাজ্যের সব রান্নার ঠাকুরদের একসঙ্গে তীর্থে পাঠিয়ে দিচ্ছি মহারাজ। মহারাজের বুদ্ধি তো নয়, যেন কষা মাংস। আহা! কি ব্যাপার, সব রান্নার ঠাকুরের দল একসঙ্গে চললেন কোথায়? আমরা তীর্থে যাচ্ছি। সে কি, সবাই একসঙ্গে তীর্থে? মহারাজের নির্দেশে মন্ত্রী মশাই এই রাজ্যের সব রান্নার ঠাকুরদের একসঙ্গে তীর্থ করতে যেতে বলেছেন গোপাল। তাই তো ভাই আমরা সবাই একসঙ্গে চললাম তীর্থে। পাচক ঠাকুর সহ কৃষ্ণনগর রাজ্যের সব রান্নার ঠাকুরদের একসঙ্গে তীর্থে পাঠিয়ে দিলেন মহারাজ। নিশ্চয়ই কোনো কারণ আছে। আজ রাজসভায় গিয়ে একটু অনুসন্ধান করে দেখতে হচ্ছে তো ব্যাপারটা। আমরা চলি গো গোপাল। রাজ্যের সব রান্নার ঠাকুররা যে একসঙ্গে তীর্থে চলে গেল মন্ত্রী। আগে হ্যাঁ মহারাজ, তার মধ্যে রাজবাড়ির পাচক ঠাকুরও আছে। ভালোই নাটক শুরু করেছে দেখছি মহারাজ আর মন্ত্রী মিলে। এবার তাহলে কি হবে বলো তো? মানে কাল থেকে রাজবাড়িতে রান্না হবে কি করে? তুমি তো ভালো রান্না করতে জানো গোপাল। পাচক ঠাকুরের অবর্তমানে তুমি তাহলে রাজবাড়ির রান্নার খুন্তি ধরো। কি কি বলেন আপনারা? তবে কাল থেকে গোপালই ধরবে রাজবাড়ির রান্নার খুন্তি। কাল থেকে আগামী 10 দিন গোপালের এক কাঁধে থাকবে গামছা আর আরেক কাঁধে থাকবে রাজবাড়ির রান্নার দায়িত্ব। একটা ছোট প্রশ্ন আছে মহারাজ, গুনে গুনে 10 দিনই কেন? আরে 10 দিন পরেই যে পাচক ঠাকুর সহ রাজ্যের সব রান্নার ঠাকুররা তীর্থ সেরে আবার রাজ্যে ফিরে আসবে। এইবার সবটা আমার মাথায় ঢুকল। রাজা মন্ত্রীতে মিলে গোপালকে বিপদে ফেলার ধান্দা। দাঁড়াও, এবার দেখাচ্ছি মজা। কাল মহারাজকে এমন জব্দ করব যে ভাত তো দূরের কথা, জল খেয়েও হজম করতে পারবেন না। তবে তার আগে একটা ছোট্ট কাজ বাকি আছে, সেটা আগে সেরে ফেলি চট করে।
শোনো শোনো, রাজ্যের যত সবজি ও মশলা বিক্রেতারা আছো তারা সবাই শোনো, তোমাদের জন্য একটা বিশেষ খবর আছে। কি হয়েছে গোপাল দাদা? তোমাদের উদ্দেশ্যে মহারাজ একটা বার্তা পাঠিয়েছেন, সেটাই দিতে এলাম। কি বার্তা পাঠিয়েছেন মহারাজ আমাদের উদ্দেশ্যে? তবে শোনো। তাহলে সব বুঝলে তো? বুঝেছি গোপাল দাদা, তুমি চিন্তা করো না। মহারাজের হুকুম মতন আমরা কাল ভোরে থাক থাক থাক, এখন আর সবটা বলতে হবে না। উফ বাবা, খিদের চোটে পোলাও কালিয়ার স্বপ্নটাও ভেঙে গেল যে। উফ বাবা, আমার পেটে যে 1 ডজন ছুঁচো ডন বৈঠক দিচ্ছে, সেটা আমি বেশ স্পষ্টই বুঝতে পারছি। মহারাজ, একটু আগে দেখে এলাম গোপাল রাজবাড়ির রান্নাঘরে ঢুকে রান্না শুরু করবে বলে জোগাড় যন্ত্র শুরু করেছে। আজ সবার সামনে গোপালের মুখোশটা টেনে খুলে দিতেই হবে। তাই না? বেশ বেশ, তাই হবে। কিন্তু তার আগে গিয়ে একবার দেখে এসো তো মন্ত্রী, গোপালের রান্না কত দূর এগোলো। এক্ষুনি যাচ্ছি মহারাজ। মহারাজ, গিয়ে দেখে এলাম গোপাল রান্নাঘরে শুয়ে শুয়ে নাক ডাকছে, রান্নার শুরু করেনি। কি এত বড় সাহস! আর এদিকে খিদে চুটে বাবা আমার নাড়ি ভুঁড়ি যে তালগোল পাকিয়ে গেল। প্রহরী, এই এক্ষুনি গোপালকে রান্নাঘর থেকে তুলে সোজা আমার সামনে নিয়ে এসো। আজ গোপালের একদিন কি আমার একদিন। ঠিক বলেছেন মহারাজ, আজ গোপালের ভাগ্যে শুলে চড়াই লেখা আছে। এই যে গোপাল, বলি রান্না কত দূর? রান্না যে এখনো শুরুই করেনি মহারাজ। ওই জন্যই তো জিজ্ঞাসা করছি, শুরু করনি কেন? আর বলবেন না মহারাজ, আজ সকালে বাজারে গিয়ে দেখি বাজারের যত মশলা আর সবজি বিক্রেতারা আছে তারা সবাই একসঙ্গে তীর্থ করতে গেছে। অগত্যা খালি হাতেই ফিরতে হলো আমাকে। সবাই একসঙ্গে তীর্থ করতে গেছে? গুল মারার জায়গা পাও না? কেন মন্ত্রী মশাই, রান্নার ঠাকুররা যদি সবাই একসঙ্গে তীর্থ করতে যেতে পারেন, আর সবজি ও মশলা বিক্রেতারা গেলেই দোষ? আচ্ছা বেশ, বেশ করেছে একসঙ্গে তীর্থে গেছে, কিন্তু তার সঙ্গে রান্নার সম্পর্ক কি শুনে? আছে মহারাজ, অনেক সম্পর্ক আছে। প্রথমত, টাটকা মশলা না হলে আমার রান্নায় গন্ধ আসে না। তার উপর মহারাজকে তো আর বাসি সবজি রান্না করে দিতে পারি না। এদিকে আজ বাজার বন্ধ, টাটকা জিনিস না পাওয়ার ফলে আজ গোপালের রান্নাও বন্ধ। মশলা আর সবজি বিক্রেতারা রাজ্যে ফিরবে কবে? যা মনে হচ্ছে 10 দিনের আগে তো নয়। তবে আগামী 10 দিন আগে রান্না বন্ধ মহারাজ। এ কেমন করে হলো মহারাজ? এবার যে আগামী 10 দিন আপনাকে খালি পেটেই থাকতে হবে। তুমি একদম চুপ, যত গন্ডগোল সব তোমার জন্য। কালকে জব্দ করবে, শক্ত কম নয়। আর তোমার কথা শুনে আমার এই হাল। মরকট কোথাকার ছাগল গরু হাজার অপমান করলেও আমার পেটের জ্বালা মিটবে না। ইচ্ছা করছে না, ইচ্ছা করছে তোমাকে একেবারে চিবিয়ে খাই। গোপাল, ও গোপাল, আমি তোমাকে না ওই জব্দ করতে গিয়ে নিজেই জব্দ হয়েছি। আমি এক্ষুনি রাজ্যের সব রান্নার ঠাকুরদের তীর্থ থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। বেশ, তবে আমিও রাজ্যের সব সবজি আর মশলা বিক্রেতাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করছি মহারাজ। তার মানে? আমি রাজ্যের সব সবজি আর মশলা বিক্রেতাদের তীর্থ করতে পাঠিয়েছি আপনাকে জব্দ করবার জন্য। সত্যি গোপাল, তোমার মাথা তো নয়, যেন একটা হিরে। এই যে আমার গিন্নি এসে গেছে, মহারাজকে উচিত শিক্ষা দিতে পারি, তা বলে মহারাজকে তো আর খালি পেটে রাখতে পারি না। দাও দাও গিন্নি দাও, আর দেরি করো না, মহারাজকে এক্ষুনি খেতে দাও। শান্তি শান্তি, কিন্তু গোপাল
খাবারটা যেন আগে কোথাও খেয়েছি বলে মনে হচ্ছে। ঠিক ধরেছেন মহারাজ, এটাই তো গিন্নির রান্না করা মুখে তালা চচ্চড়ি। আমার গিন্নির রান্না করা এই পদ একবার যে মুখে দেবে সে আর মুখই খুলতে পারবে না। কি ভাবছেন জাহাপানা? ভাবছি তো অনেক কিছুই, বুঝলে উজির। আমাদের পৃথিবীতে পশু পাখি আছে, তারা তো বেশ ভালোই আছে, কি বলো? সে কথা তো ঠিকই জাহাপানা। স্থলে জলে আকাশে যেদিকে তাকাবেন সেদিকেই পশু পাখি। ঠিক বলেছো উজির। তাহলে তোমার একটা পরীক্ষা নেওয়া যাক। হ্যাঁ, পরীক্ষা? কিসের পরীক্ষা জাহাপানা? কেন ভয় পাচ্ছ নাকি উজির? কঠিন কিছু পরীক্ষা নয়, আমি তোমাকে কিছু পশুদের সম্পর্কে জিজ্ঞেস করব। কি রাজি তো? হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি রাজি। আচ্ছা বলো তো দেখি, বনের রাজাকে? কে আবার? সিংহ। আচ্ছা এবার বলো তো দেখি, কোন পশু সব থেকে জোরে দৌড়য়? এটাও সোজা, চিতাবাঘ। সাবাস। আচ্ছা এবার বলো দেখি, সব থেকে বড় জন্তুকে? এই তো সবাই জানে জাহাপানা, হাতি। চমৎকার চমৎকার, সব কটাই সঠিক উত্তর। তবে একটা কথা জানো তো, এই হাতি একবার খেপে গেলে সব তছনছ করে দিতে পারে। আর আমাদের নবাব বাহাদুরও। এটা বেড়ে বলেছে উজিরে। আজকেও গোপাল রাজসভায় এখনো এলো না, রোজ রোজ দেরি। এই দেখুন মহারাজ, হাতির মতো ভুঁড়ি দোলাতে দোলাতে রাজসভায় গোপাল এসে হাজির। খেয়ে দে আসতে একটু দেরি হয়ে গেল মহারাজ। তা বেশ, খাও দাও, আরো গোলুমলু হোক। মহারাজ, আমাদের সবারই তো দুটো মাত্র কাজ, খাওয়ার জন্য বাঁচা আর বাঁচার জন্য খাওয়া। মহারাজ, আজ আমি আমার একটা বৈজ্ঞানিক আবিষ্কারের নমুনা রাজসভার সকলের সামনে পেশ করতে চাই। একটা মজার খেলা আর কি। তা বেশ বেশ, এমনিতেই রাজসভা শুরু হতে হতে বেলা বয়ে গেল, এখন আর অন্য কাজে গিয়ে লাভ নেই। তোমার আবিষ্কারের নমুনাই দেখি বড়। রাজসভা শুরু হতে হতে দিন হয়েছে বেলা। আজ আমাদের বিজ্ঞানী দেখাবে মজার মজার খেলা। তাহলে আর দেরি কেন বিজ্ঞানী, শুরু করে দিন। হ্যাঁ বিজ্ঞানী, দেখি তোমার মজার খেলা। এই দেখুন আপনারা সবাই, আমার হাতে একটা ছোট্ট কমলা লেবু। এটা এবার এই বিকারের মধ্যে রাখলাম। সে তো বুঝলাম, কিন্তু কমলা লেবু না খেয়ে ওই বিকারে রাখা হচ্ছে কেন? মন্ত্রী, ফোড়নটা না কেটে খেলাটা দেখো। এবার আপনারা দেখুন, আমি এই ছোট্ট বোতলের থেকে আমার আবিষ্কৃত ওষুধের 2 ফোঁটা এই কমলা লেবুর উপরে দিলাম। এই এই 1 ফোঁটা আর এই 2 ফোঁটা। এই যা, বিকারটা ফেটে গেল। বিকারের কথা বাদ দিন, দেখুন কমলা লেবুটা কেমন চট করে বড় হয়ে গেল। অসাধারণ অসাধারণ আবিষ্কার বিজ্ঞানী। মহারাজ, এরকম ব্যাপার হলে তো চাষি ভাইদের অনেক উপকার হবে। অল্প চাষ করলেও বিজ্ঞানীর ঔষধ দিয়ে ফলন বাড়ানো যাবে। একদম ঠিক বলেছ গোপাল, তখন ফলন মন্দা হলেও নবাবকে খাজনা দিতে কোনো অসুবিধে হবে না। আমার এই আবিষ্কার চাষিদের কথা ভেবেই করেছি মহারাজ। তা বিজ্ঞানী, তোমার ওই ওষুধ কি শুধুমাত্র গাছ ফলমূলের ওপরেই প্রয়োগ করা যাবে, নাকি সোনা গয়না মুদ্রার ওপরেও প্রয়োগ করেও বাড়ানো যাবে? শুধু গাছ ফলমূলের ওপরেই। মন্ত্রী, তোমার এত লোক কিসের জন্য বলো তো? এমনিতেই তো ফলন মন্দার সময় চাষি ভাইদের খাজনা দিতে গিয়ে দুঃখের সীমা থাকে না, আর তুমি এতেও নিজের স্বার্থ খুঁজছো। মহারাজ তো আর জানে না যে এবারে নবাবের বকেয়া শস্যের খাজনা আমি ছেড়ে দিয়েছি। যাজ্ঞে বিজ্ঞানীর ওই ওষুধ ব্যবহার করে কদিন পর বকেয়া খাজনাটা দিয়ে দেব। কি হলো কি? কত শত কি ভাবছো? না ইয়ে মানে কিছু ভাবছি না মহারাজ, কিচ্ছু ভাবছি না।
বেশি ভেবো না মন্ত্রী, তুমি বেশি ভাবলেই না আমার কেমন তোমার উপর একটা সন্দেহ তৈরি হয়। না মহারাজ, আমার ওপর একদম সন্দেহ করবেন না। আমি আপাদমস্তক সৎ ব্যক্তি। সেটা রাজ্যবাসী সবাই জানে। নবাব বাহাদুরের জয় হোক। বলো দূত, কি বলবে? জাহাপানা, এবারে আমাদের রাজ্যে কৃষ্ণনগর থেকে এখনো শস্য এসে পৌঁছায়নি। 1 মাস হয়ে গেল, এখনো শস্যের খাজনা দেওয়ার নাম নেই। আজকাল কৃষ্ণনগরের মহারাজ আপনার এতটুকুও সম্মান করে না। আপনার কথার একটুও দাম নেই। কিছু করুন জাহাপানা, কিছু করুন। কি করা যায় বলো তো উজির, যাতে ফের কোনোদিন আমার সাথে এরকম না করতে পারে? সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা আঙুলে তুলে নিন। দেয়নি শস্য, এখানে ঘি কোত্থেকে এলো? ওটা কথার কথা জাহাপানা। আপনি কৃষ্ণনগরে একটা পাগলা হাতি ছেড়ে দিন। ঠিক বলেছো উজির, তাই করতে হবে। আর তখনই বুঝবে মজা, আমার কথার খেলাপ করার কি শাস্তি হতে পারে। আহ 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 আহ। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমাদের কৃষ্ণনগরের। চাষি ভাইদের এবার কি হবে কে জানে। গোপাল দাদা, ও গোপাল দাদা, আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। রাতের বেলায় একটা হাতি আমার দোকান ওই দুমড়ে মুচড়ে চলে গেছে। গোপাল দাদা, এবার আমার কি হবে গোপাল দাদা? আমি দেখছি কি করা যায়। আগে রাত সভায় গিয়ে মহারাজকে পুরো ব্যাপারটা তো বলি। তোমরা একটু সাবধানে থেকো। সে কি বলছো গোপাল? কিন্তু আমাদের রাজ্যে তো এরকম কোনো পাগলা হাতি নেই। তাহলে কি অন্য রাজ্যের হাতি এসব করে বেড়াচ্ছে? সে যে রাজ্যেরই হোক মহারাজ, আপনাকে এক্ষুনি কিছু একটা ব্যবস্থা নেওয়া দরকার, নইলে নইলে সব তছনছ হয়ে যাবে মহারাজ। প্রণাম মহারাজ। বলো গুপ্তচর, বলো কি সংবাদ এনেছো? মহারাজ, এই বছর মুর্শিদাবাদের নবাব বাহাদুর আমাদের কৃষ্ণনগর রাজ্য থেকে কোনো শস্যের খাজনা না পাওয়ায় আমাদের রাজ্যে পাগলা হাতি ছেড়ে দিয়েছেন। এই রে, এবার আমি ফেঁসে গেলাম। হে ঠাকুর, বাঁচাও। কিন্তু এবারে শস্যের খাজনা তো ঠিক সময় পাঠানো হয়েছিল, তাহলে গেল কোথায়? কোথায় আবার যাবে মহারাজ? দেখুন, প্রতিবারের মতো এবারেও আপনার ওই মন্ত্রী মশাই সব ছেড়ে সাফ করে দিয়েছেন। খাজনার কিছুই মুর্শিদাবাদে পৌঁছয়নি। মন্ত্রী, বলুন মহারাজ। তুমি এত সব শস্য কি করেছো? তোমার ওপরেই তো দায়িত্ব ছিল। কি মন্ত্রী মশাই, আপনি তো পুরো মৌনব্রতে চলে গেলেন, কিছু বলুন। কি হলো মন্ত্রী মশাই, বলুন। ভুল হয়ে গেছে মহারাজ। আমি ভেবেছিলাম তোমার মতো এরকম অসৎ মন্ত্রী আমার রাজ্যে আছে। উফ, এটা ভাবতেও না ঘৃণা হয় আমার। তোমাকে আগামী 1 বছর কোনো বেতন দেওয়া হবে না, এই দণ্ড দিলাম। শস্য খাজনা চুরি করায় মন্ত্রী পেলেন দণ্ড, আর মুর্শিদাবাদের পাগলা হাতি করছে লন্ড ভণ্ড। সেনাপতি, বলুন মহারাজ। তুমি কয়েকজন সৈন্যকে নিয়ে বাইরে গিয়ে দেখো তো ওই পাগলা হাতিকে কিছু করে তাড়ানো যায় কিনা। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, আপনি মন্ত্রী মশাইকেও সেনাপতির সঙ্গে পাঠান। কোনো বিপদ হলে ওনার মতন বীর যোদ্ধাই কাজে আসবে। রে, গোপাল কি আমার সর্বনাশ করছে না প্রশংসা, কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, ঠিকই বলেছ গোপাল। মন্ত্রীও সেনাপতি আর সৈন্যদের সাথে যাবে। হ্যাঁ নয়, হ্যাঁ যান মন্ত্রী মশাই, আমাদের রাজ্যকে এই পাগলা হাতির তাণ্ডব থেকে বাঁচান। আপনি এত বড় একজন বীর, তাই এটা তো আপনার একটা দায়িত্ব বটে। তাছাড়া গোপাল তোমায় ফাঁসায়নি, তোমার নিজের লোভেই নিজে ফেঁসেছ। যাও, এক্ষুনি যাও। হাতিকে এই রাজ্য ছাড়া না করতে পারলে তোমাদের কপালে কিন্তু দুঃখ আছে।
দেখেছেন দেখেছেন জঙ্গলের কি অবস্থা করেছে? সব গাছপালা দুমড়ে মুচড়ে একেবারে একাকার করে দিয়েছে। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে কতক্ষণ অপেক্ষা করব সেনাপতি? চলো ফিরে যাই, আমার খুব ভয় করছে। মহারাজের আদেশ, যতক্ষণ না হাতির দেখা পাই ততক্ষণ আমাদের অপেক্ষা করতেই হবে। কিচ্ছু করার নেই মন্ত্রী মশাই, নইলে আমাদের কপালে কিন্তু দুঃখ আছে। হ্যাঁ, এই যা যা, হুশ হুশ। এই ভালো হাতি, দুষ্টুমি করে না বাবা, দুষ্টুমি করে না। এই যা যা, হুশ হুশ। ওরে বাবা, পালা পালা। হাতির পায়ে চাপ পড়লে রক্ষে নেই, পালাও পালাও পালাও। সেনাপতি, তোমরা আমায় একা ছেড়ে পালিয়ে যাচ্ছ? এই ভালো হাতি, সোনা হাতি, চলে যা। আমায় মারিস না, যা, হুশ হুশ, যা। কি মন্ত্রী মশাই, আপনার মুকুট কোথায় হারিয়ে এলেন? আর মুকুট, একটু হলে আমার জীবনটাই হারিয়ে যাচ্ছিল। কি বড় দৈত্যকার হাতি! ওরে বাপরে, একবার পায়ের নিচে চাপা পড়লে পুরো চিড়ে চ্যাপ্টা হয়ে যেতাম মহারাজ। হাসি বন্ধ করো গোপাল, ওরকম একটা গোদা হাতির সামনে পড়লে না দাঁত খুলে হাতে চলে আসবে, হাসি আর বেরোবে না। মহারাজ, এই ভয়ানক এত বড় হাতিকে তাড়ানো আমাদের সাধ্য নয়, কিছু একটা করুন মহারাজ। কি করা যায় বলো তো? এ তো খুব মুশকিল হলো। তখন তো গোপালের কথা শুনে মহারাজ আমাকে সেনাপতির সাথে সাথে বিপদের মুখে পাঠালেন। এবার মহারাজ আপনি গোপালকে পাঠান দেখি। জব বাবা, আমি আবার কি দোষ করলাম যে আমি যাব? কি গোপাল, ভয় পেয়ে গেলে নাকি? তুমি তো একটা ছোটখাটো হাতি বটে, শুধু ওই লেজ আর সুঁটটা নেই। তোমরা সবাই চুপ করো। গোপাল, তোমার মাথা থেকে কোনো একটা বুদ্ধি বের করো দেখি, নইলে যে এ রাজ্যের প্রজাদের দুঃখের সীমা থাকবে না। একটা বুদ্ধি আমার মাথায় অনেকক্ষণ ধরে ঘুরঘুর করছে, কিন্তু তার জন্য বিজ্ঞানীর সাহায্য দরকার। কি সাহায্য বলো? আমাদের রাজ্যের কল্যাণের জন্য আমি সবকিছুই করতে পারি। শোনো, তোমার এই নতুন আবিষ্কারের বেশ খানিকটা তরল হলেই চলবে, বুঝলে? ব্যাস, তাহলেই আমি ওই হাতি যেখান থেকে এসেছে সেখানেই পাঠিয়ে দেব। কিন্তু আমার কাছে আবার কিন্তু কিসের বিজ্ঞানী? মহারাজ, আমার কাছে ওই তরল খুব কম পরিমাণেই আছে। বেশি বানাতে গেলে এখন বর্ধনীলতা গাছের মূল প্রয়োজন। ওই গাছের শিকড়ের নির্যাসের সাথে আমার আবিষ্কৃত এক বিশেষ চূর্ণ মিশিয়েই তৈরি হয়ে যাবে ওই অলৌকিক ওষুধ। বাহ বাহ বাহ, তাহলে আর দেরি করছো কেন? চটপট ওই গাছ সংগ্রহ করে শুরু করে দাও তোমার কাজ। ওখানেই তো সমস্যা মহারাজ, ওই গাছ একমাত্র রয়েছে খাম্বাজ রাজ্যের বাগানে। আর আপনি তো জানেন, খাম্বাজ রাজ্যের কাছ থেকে কোনো কিছু বের করা আর বাঘের মুখ থেকে কাঁটা বের করা একই জিনিস। কিন্তু এখন তো কিছু না কিছু একটা উপায় বের করতেই হবে, নইলে প্রজাদের এরকম বিঘার পর বিঘা চাষ জমি যে নষ্ট হয়ে যাবে। মহারাজ, আপনি গোপালকেই পাঠিয়ে দিন খাম্বাজ রাজ্য থেকে বর্ধনীলতা গাছ নিয়ে আসুক। আসলে গোপালের যখন মাথায় বুদ্ধি এসেছে, তখন দায়িত্বটা তো গোপালের ওপরেই বর্তায়, তাই না? কি গোপাল, তাই তো? তাহলে আর দেরি কেন? যাও গোপাল, যাও, চটপট বেরিয়ে পড়ো। প্রণাম খাম্বাজ রাজ। হঠাৎ বলা নেই কওয়া নেই, কি উদ্দেশ্যে আমার রাজ্যে পদার্পণ গোপাল? একটা ক্ষুদ্র অভিলাষ খাম্বাজ রাজ, অতি ক্ষুদ্র। তা কি সেই অভিলাষ শুনি? আমার
আপনার রাজ্যের একটি বিশেষ গাছ প্রয়োজন। কি গাছ? বর্ধনী লতা। সে তো আমার বাগানেই আছে, তা কি কাজে লাগবে তোমার? বিপদ বিপদ মহা বিপদ, পরে সব বুঝিয়ে বলবো। এখন আপনি শুধু আমায় ওই বর্ধনী লতা গাছ দিন, নইলে কৃষ্ণনগরে হাতির তাণ্ডব আটকানো যাবে না। সে না হয় পরেই বুঝবো, কিন্তু আমি তো অত সহজে তোমাকে ও গাছ দেব না। তার জন্যে তোমাকে একটা বুদ্ধির পরীক্ষা দিতে হবে। শুনেছি নাকি তোমার অনেক বুদ্ধি, অনেক জ্ঞান। সে লোকজনেরা বলে, আমি কি নিজের প্রশংসা নিজে করতে পারি? আপনি কি পরীক্ষা নেবেন তাড়াতাড়ি শুরু করুন। মহারাজ দেখছেন গোপাল এমন ভান করছে যেন আত্মবিশ্বাস গুলে খেয়েছে। আচ্ছা গোপাল, আমি তোমাকে 3টে প্রশ্ন করব। তোমাকে সব প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে, কেমন? তবেই তুমি ওই গাছ পাবে, নইলে না। এই রাজি তো এই শর্তে? হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি। আমার প্রথম প্রশ্ন হলো, পৃথিবীর সব থেকে বড় সত্যি কি? সব থেকে বড় সত্যি? ইয়ে মানে সত্যি মিথ্যে, মিথ্যে সত্যি, সত্যি। পেয়েছি। পৃথিবীর সব থেকে বড় সত্যি হলো মৃত্যু। কিভাবে? দেখুন, পৃথিবীতে আজ অবধি যে সকল জীবের জন্ম হয়েছে সবাইকেই একদিন না একদিন মরতেই হবে। কেউ অমর নয়, কেউ 1 বছর বাঁচে, কেউ বা 10 বছর, আর কেউ কেউ 100 বছর। কিন্তু তারপর তার জীবন মৃত্যু কেড়ে নিয়ে যাবেই। তাই মৃত্যুই সব থেকে বড় সত্যি। চমৎকার চমৎকার গোপাল, একদম সঠিক উত্তর। এবার দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য। হ্যাঁ বলুন। আচ্ছা বলো তো, 3 অক্ষরের এমন কোন জিনিস সবার বাড়িতে থাকে? প্রথম অক্ষর বাদ দিলে নর্দমা বোঝায়, মাঝের অক্ষর বাদ দিলে জল রাখার পাত্র বোঝায়। 3 অক্ষরের জিনিস? অত মাথা চুলকিও না গোপাল, ওটাকে যতই চুলকাও চুল আর গজাবে না। পেয়ে গেছি, জানালা। সবার বাড়িতে থাকে, প্রথম অক্ষর যা বাদ দিলে নালা, এর অপর নাম নর্দমা, আর মাঝের অক্ষর না কেটে দিলে জালা, অর্থাৎ জল রাখার পাত্র। বাহ, এটাও সঠিক উত্তর। বাহ, দুটো উত্তর তো দিয়েই দিল, আর একটা দিতে পারলেই গোপাল ওই গাছটা পেয়ে যাবে। এই কি বিপদ। আচ্ছা গোপাল, তৃতীয় প্রশ্ন মানে শেষ প্রশ্ন। বলো তো গোপাল, এটার মানে কি? মনে করি 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 হয়েও তো হয় না। এটা আবার কি মানে হবে? যা বাবা, যাকে যাক, কিছু একটা হবে। যাই হোক, গোপাল মনে হয় এটার আর মানে পারবে না। আমি তো বাপের জন্মে এরকম কিছু শুনিনি। মহারাজ, একটু জল খাবো, জল। প্রশ্ন শুনেই একেবারে গলা শুকিয়ে গেল। মানে অনেকক্ষণ ধরে তো বক বক করছি, এতটা পথ এসেছি, তাই খুব জল তেষ্টা পেয়েছে। পাওয়া যাবে? এই কে আছো? গোপালকে 1 ঘড়া জল দিয়ে যাও। জল শরবত যাই খাও না কেন, এই বাক্যের মানে তুমি উদ্ধার করতে পারবে না গোপাল। অত্যন্ত সোজা মানে। মনে করি হাতি কিনি, ঘোড়াও তো হয় না। এখানে একটা করি মানে হাতি, একটা করি মানে কেনা, আর একটা হয় মানে ঘোড়া। কি ঠিক আছে তো মহারাজ? অসাধারণ গোপাল, অসাধারণ অসাধারণ। তোমার জ্ঞান আর তোমার উপস্থিত বুদ্ধির একেবারে জবাব নেই গোপাল, জবাব নেই। এবার আমার বর্ধনীলতা গাছ। এই কে আছিস? গোপালের জন্য বাগান থেকে বর্ধনীলতা গাছটা এনে দে তো। এই যে তোরা সব এখানেই আছিস দেখছি। কেন গো গোপাল দাদু, আমাদের জন্য কি কোনো কাজ আছে? তা আছে বই কি, কাজ তোদেরও আছে, কাজ আমারও আছে। এর জন্য আমাদের কি করতে হবে? তাহলে শোন। ঠিক আছে দাদু, বুঝে গেছি। কি বিজ্ঞানী, হলো আর কতক্ষণ? এই তো হয়ে এসেছে। এই নাও। চলুন মহারাজ, এবার আমার সাথে চলুন।
গোপাল এত কলা গাছের চারা কি হবে? সব বুঝতে পারবেন, আপনি শুধু চুপচাপ দেখে যান। প্রথমে মহারাজ আমরা জঙ্গলের দিকে যাব, তারপর বাকি কাজ। গাড়োয়ান, জঙ্গলের দিকে নিয়ে চল। যথা আজ্ঞা মহারাজ। গাড়োয়ান, জোরে ঘোড়া ছোটাও, আমাদের মুর্শিদাবাদে যেতে হবে। এইবার নবাব ঠেলা বুঝবে। এই তো, নবাবের রাজ্যে চলে এসেছি। ওই তো সামনেই নবাবের মহল। চলো, মহলের সামনে এগিয়ে চলো। গাড়োয়ান, এবার ওই বাঁদিকে ঝোপের আড়ালে আমাদের গাড়ি নিয়ে চলো, আমরা লুকিয়ে লুকিয়ে দেখবো। জাহাপানা, জাহাপানা, পাগলা হাতি আমাদের মহলের ভেতরে এলো কি করে? এ তো সব তছনছ করে দিচ্ছে। ওরে বাবা, পালা পালা পালা! গোপাল, তোমার জবাব নেই। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.